সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে বারংবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে ভারত। বাংলাদেশে অবস্থিত সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব যে সে দেশের সরকারেরই, তা একাধিকবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। পাল্টা বাংলাদেশের তরফেও আবার ভারতকে জবাব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশকে কার্যত ধমক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের মৌলবাদীদের থেকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য ধেয়ে আসছে। তার প্রেক্ষিতে এবার ভারতের হুঁশিয়ারি, পরিস্থিতির পরিবর্তন না হলে বাধ্য হয়ে নিতে হতে পারে অন্য পথ। এই বিষয়ে আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট দেখে নেওয়া যাক। বড় ধমক এবার নরেন্দ্র মোদীর, যে এই ব্যবস্থার যদি পরিবর্তন না আসে তাহলে কিন্তু বাধ্য হয়ে অন্য পথ নিতে হবে। দাদা, আপনি অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পান যে ভারতবর্ষ কিন্তু বরাবর, আপনারা নিজেরাও জানেন, আপনি একজন বাংলাদেশের সাংবাদিক, যে ভারত কিন্তু কখনো বাংলাদেশের খারাপ চায়নি বা খারাপ করেনি। আমরা কয়েকদিন আগে G20 দেখেছি, সেখানেও কিন্তু শেখ হাসিনা তিনি আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে এবং তিনি এসেছিলেন, সেখানে তিনি বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে এবং অনেকগুলো মৌ স্বাক্ষরিতও কিন্তু হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু ভারত একটা কড়া অবস্থান নিচ্ছে এবং গতকাল প্রধানমন্ত্রী তিনি রীতিমতো একটা কড়া ধমক দিয়েছেন এবং আমরা দেখলাম যে ইসকনকে নিষিদ্ধ করার পথে হাঁটছিল বাংলাদেশ এবং তারপর সেখান থেকে কিন্তু তারা সরে এসেছে। পরিস্থিতি কি বদলাবে এরপর, কি মনে হচ্ছে আপনার? দেখুন, আজকের গল্প বলি। আজ আপনি জানেন যে শুক্রবারে পবিত্র জুম্মার দিন থাকে, জুম্মার নামাজ হয়। জুম্মার নামাজ পড়ে সারা বাংলাদেশে ইসকন বিরোধী, ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল হয়েছে এবং চট্টগ্রামে এমন একটি মিছিল থেকে একটি মন্দির ভাঙচুরের ঘটনাও এই জাস্ট আমি দেখলাম আপনার সঙ্গে কথা বলার ফাঁকে। তো দেখুন, ভারত বিদ্বেষিতা বাংলাদেশে যে পর্যায়ে চলে গেছে, এটি খুব সহজে, খুব সাধারণভাবে কূটনৈতিক কায়দায় দমন করা এতটা সহজ বলে আমার মনে হয় না। এটি অবশ্যই ভারতকে কঠোরভাবে দমন করতে হবে। এটি কঠোর হতে হবে, শুধু মুখে না, কাজেও। দেখুন, আপনি বিরতি ভিডিওটা দেখানোর আগে যে প্রসঙ্গে বলছিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ারিং কলেজ বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আপনার রাস্তাতে যেদিক দিয়ে মানুষ, ছাত্ররা হেঁটে ঢোকে এবং বের হয়, সেখানে ভারত, ইসরায়েল এবং আমেরিকার পতাকা গ্রাফিটি করা হয়েছে ইয়েতে, মেঝোতে, যা পাড়িয়ে ছাত্ররা যাচ্ছে এবং বের হচ্ছে। একই কাজ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। তাহলে ধরুন, সব দেশেই সেরা দুটি বিশ্ববিদ্যালয় যেখানে সেরা ছাত্ররা ভর্তি হয়, তাই তো, মেধাবীরা ভর্তি হয়। এরা কতটা মেধাবী যে একটি স্বাধীন রাষ্ট্রের, একটি প্রতিবেশী রাষ্ট্রের তার জাতীয় পতাকাকে পায়ের নিচে ফেলে তারা প্রতিবাদ করছে। প্রতিবাদের তো অনেক ভাষা আছে, এটা কিরকম ভাষা? তো মেধাটাকে আমরা কিভাবে ইউজ করছি, কোন দিকে ইউজ করছি, এই মেধাবীদের কারা নিয়ন্ত্রণ করছে, বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে, এ তো তার একটা প্রমাণ। ঠিক, আপনি কাল দেখেছেন, শুনেছেন নিশ্চয়ই, বাংলাদেশের শেরপুর জেলাতে একজন পীর, আমাদের পীর তো এখানেও আছে, যিনি ধর্মীয় নেতা মুসলমানদের, এরকম পীরের মাজার বা পীরের দরগা, পীরের দরবার যেটাকে বলা হয়, সেটিতে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। সেখানে একটি মসজিদও ভাঙচুর করা হয়েছে। সেখানে মুসলমানদের সবচেয়ে বড় কি বলে এটাকে, যে মুসলমানদের সবচেয়ে বড় ভালোবাসার জায়গা, বড় অনুভূতির জায়গা, আবেগের জায়গা, সেই পবিত্র কুরআন শরীফে আগুন দেওয়া হয়েছে। তো ধর্ম কোথায় এখানে? তো ধর্ম শুধু তারা ইসকনকে মারছে তা না। 5 আগস্টের পরে বহু ইসলামিক স্কলার্স, বহু পীর আউলিয়া
মাজার ভাঙচুর করা হয়েছে, সেটা তো হিন্দুরা ভাঙেনি, ইসকন ভাঙেনি, না। আরএসএস ভাঙেনি, সেটা তো মুসলমানরাই ভেঙেছে, তাই না? তো সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, সেটা নিয়ে কোনো আলোচনা নেই, সেটা নিয়ে কোনো আলোচনা নেই কোনো ধরনের। তাহলে আলোচনাটা এরকমটাও কোথায়? শোনা যাচ্ছে দাদা যে কয়েকটা জায়গা থেকে ইসকনের সদস্য, বেশ কয়েকজন ইসকনের শিষ্য, তারা নাকি গুম করে দেওয়া হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যতদূর জানি আজ চিন্ময় কৃষ্ণ দাসের একজন ভক্ত, তার অ্যাসিস্ট্যান্ট, তার জন্য খাবার নিয়ে গেছিলেন চিটাগাংয়ের জেল হাজতে, সেখান থেকে তাকে তুলে নেওয়া হয়েছে। জানি না এই মুহূর্তে কোথায় আছে, এটা কনফার্ম খবর। তো এই যে যে ব্যাপার, বিষয় হচ্ছে যে আপনি ধর্মকর্ম করবেন, আপনি আন্তর্জাতিক পর্যায়ে নিষিদ্ধ সংগঠনের নেতাদের মুক্তি দিয়ে দেবেন, আর ধর্মের কথা বলা, আদর্শের কথা বলায় আপনি একটা ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধের দাবিতে রাস্তায় মানুষকে নামতে দিচ্ছেন, ভাঙচুর করতে দিচ্ছেন দেদারসে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এতই যদি আপনারা হিন্দুদের নিরাপত্তা চান, হিন্দুদের জন্য যদি হিন্দুদের সুরক্ষা চান, তাহলে এই চট্টগ্রাম আদালত চত্বরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বিভিন্ন সংস্থার লোক থাকা সত্ত্বেও কেন একজন আইনজীবী মারা গেল? ঠিক, তাদের ফাঁক এবং ফোকরে অত্যন্ত কিভাবে মারা গেল? নৃশংসভাবে। হ্যাঁ, তো এটা ইসকনের লোকজন যে মেরেছে তার কিন্তু এখনো দালিলিক কোনো প্রমাণ আসেনি, কেউ দেখাতে পারেনি। তাহলে আমরা তো চাইছি কালকে ধরুন বাংলাদেশের এই মানে আমি বলবো যে ওনাকে বিতাড়িত করা হয়েছে, বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী কাল বিবৃতি দিয়েছেন, আপনি দেখেছেন কিনা জানি না, উনি একটি বিবৃতি পাঠিয়েছেন অজ্ঞাত স্থান থেকে, যে বিবৃতিতে উনি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। উনি বলেছেন যে এই হত্যাকাণ্ডটি হয়েছে সরকারের অবহেলার কারণে। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব যে দিন দিন চরম থেকে চরমতম আকার ধারণ করছে, তার নতুন করে বলার অপেক্ষা রাখে না, এটাই মনে করে কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। যদিও সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বারে বারেই বার্তা দেওয়া হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। শুক্রবার 29 নভেম্বর এই বিষয়ে সংসদে বিবৃতি দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও কার্যত জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বলে কিছু নেই। ভারত আশা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সঠিক দায়িত্ব পালন করবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।